হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমি মুভিটির শুরুতে কিছুই বলবো না, কারণ আজকের মুভিটি এতটাই মারাত্মক লেভেলের যে সেটা তোমাদের শুরুর এই 1 মিনিটে বোঝানো সম্ভব নয়। তবে শেষের পার্টে এই মুভিটি তোমাকে কনফিউশনে ফেলে দিবে, তাই শেষ পার্টটি বুঝতে তোমাকে অবশ্যই সব কাজ ছেড়ে ছুড়ে মুভিটি মনোযোগ দিয়ে দেখতে হবে। তো চলো কথা না বলে শুরু করে দিই আজকের সেই লেভেলের এক্সপ্লেনেশন। তবে এত সহজে তোমাকে ছাড়ছি না। তুমি যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বসে পড়ো আমাদের সাথে। আর তুমি যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকো তাহলে তোমার জন্য আমার পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা রইল। মুভির শুরুতে আমরা একজনকে দেখতে পাই যার নাম স্যাং ইউ। দেখা যায় সে একটি ট্রেনে চড়ে কোথাও যেন যাচ্ছে, আর হঠাৎ করেই সেখানে উপস্থিত হয় একটি মস্ত বড় ডেমন, যে কিনা সরাসরি কাউকে না ধরে স্যাংয়ের উপর আক্রমণ করে বসে। আর ডেমনটি যখনই স্যাংকে মারতে যাবে ঠিক তখনই স্যাংয়ের ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এটি ছিল একটি স্বপ্ন, যেই স্বপ্নটি কিনা সে 6 মাস ধরে প্রতিদিন রাতে দেখতে পেত। আর প্রতি রাতে তার প্রতিটা স্বপ্নের মধ্যে সেই ডেমনের আবির্ভাবে একই দুঃস্বপ্ন দেখতে দেখতে সে একেবারেই পাগলের মতো হয়ে গিয়েছে। এ কারণে অনেক দিন যাবৎ তার চোখে ঘুম না থাকার কারণে সে কোনো কাজেই ঠিকঠাক মতো মনোযোগ দিতে পারে না, এবং এটার জন্য সে অনেক ডাক্তার, কবিরাজ, মহারাজ, গুরু, পণ্ডিত যা আছে সবাইকে দেখিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং এগুলো করতে গিয়ে তার যত টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গিয়ে সে এখন নিতান্তই শূন্য পকেটের অধিকারী। সকালে তার বাড়ির মালিক তাকে ডাকাডাকি করলে তার ঘুম ভেঙে যায় আর তাকে নানাভাবে কথা শোনাতে থাকে। আসলে গত 3 মাস যাবৎ স্যাং তার বাড়ির মালিককে তার বাড়ির ভাড়া দিতে পারেনি। আগেই বলেছি যে তার যত টাকা পয়সা ছিল তা সে তার এই দুঃস্বপ্নের জন্য খরচ করে ফেলেছে। তো দরজার বাইরে যে তার মালিক দাঁড়িয়ে আছে সেটা স্যাং বুঝতে পেরে সে জানালা দিয়ে সোজা বিল্ডিংয়ের নিচে চলে আসে। এই হলো বেচারার অবস্থা। তো এরপর যখন তার অনেক ক্ষুধা লাগে তখন সে একটি ফুড শপে চলে আসে। যদিও তার কাছে টাকা ছিল না, তবুও সেই দোকানদার তাকে একটি এনরোল খেতে দেয়। আর সেই দোকানের সামনে তার ক্রাশ হুয়ার একটি কফি শপ ছিল। এই বেটা আবার তার জন্য পাগল ছিল। সে প্রতিদিন এখানে এসে তাকে চুপি চুপি দেখে চলে যায়, কিন্তু সে যে তাকে ভালোবাসে সেই ভালোবাসার কথা হুয়াকে সে জানাতে পারেনি। তো এনরোল খাওয়ার সময় হঠাৎ করে কে যেন এসে তার ঘাড়ে হাত রাখে, আর সেটা দেখে সে দৌড় শুরু করে দেয়। তবে সেই লোকটি স্যাংকে ধরেও ফেলে আর একটি রেস্টুরেন্টে গিয়ে বসায়। আসলে স্যাং হলো একজন স্ক্রিপ্ট রাইটার। সে মুভি, নাটক, ড্রামা এগুলোর স্ক্রিপ্ট লিখে থাকে, কিন্তু বুঝতেই পারছো যে গত 6 মাস ধরে সে এগুলোর প্রতি কোনো মনোযোগ রাখতে পারছিল না। আর স্যাংকে যে তাড়া করছিল এ হলো কিয়াংজি। তো এই স্যাংকে বলে, আরে ভাই, তুই এমন কেন করছিস আমার সাথে? তুই আমার স্ক্রিপ্ট কবে জমা দিবি? এই করে তো জমা দেওয়ার তারিখ পার হয়ে গিয়েছে, আর তোর জন্য আমি কত চাপে আছি তুই জানিস? তখন স্যাং বলে, ভাই, আমি রাতে ঘুমাতে পারি না, আর এটার জন্য আমি কোনো কাজে মন দিতে পারছি না। কিন্তু কিয়াংজি তার কোনো কথা না শুনে তাকে 10 দিনের একটি সময় দেয়, আর তা না হলে তাকে দেওয়া অ্যাডভান্স টাকা যেন সে কিয়াংজিকে ফিরিয়ে দেয়, এই বলে সে তাকে লাস্ট কথা শুনিয়ে দেয়। কিন্তু বেচারা স্যাং সে তো খুব বিপদে পড়ে যায়, কারণ তার কাছে তো বিষ খাওয়ার মতো টাকা নেই। তাহলে কিয়াংজিকে কিভাবে টাকা ফিরিয়ে দিবে? যাই হোক, রাতে যখন স্যাং তার বাসায় ফিরে তখন সে দেখতে পায় তার দরজা লক করে বাড়ির মালিক চলে গিয়েছে আর তার সমস্ত কিছু বাইরে রেখে দিয়েছে। এটা দেখে সেও বুঝতে পারে যে তার থাকার মতো ছাদটিও এখন আর নেই। এরপর উপায় না পেয়ে স্ক্রিপ্ট লেখার জন্য সে তার ল্যাপটপ নিয়ে চলে যায় একটি রেস্টুরেন্টে। আর সেখানে তার ল্যাপটপে কাজ করার সময় তার একটু চোখ লেগে এসেছিল, আর সে আবারও তার স্বপ্নে সেই ডেমনটিকে দেখতে পায়। এবার স্বপ্নের মধ্যে সেই ডেমনটি তাকে মারার জন্য একটি চেন নিয়ে আসে, আর আবারও এইরকম দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে যায়। আর স্যাং দেখতে পায় সে এতক্ষণ যে ল্যাপটপটি দিয়ে কাজ করছিল সেই ল্যাপটপটিও কে যেন চুরি করে ফেলেছে। আর শেষ সম্বল হারিয়ে স্যাং সিদ্ধান্ত নেয় যে সে আত্মহত্যা করবে। তাই সে চলে যায় একটি বিল্ডিংয়ের ছাদের ওপরে। এরপর যখনই স্যাং ছাদের রেলিংয়ের ওপর থেকে লাফ দিতে যাবে ঠিক তখনই নিচে থাকা ফুড স্টলের মালিক তাকে বলে, আরে না না, এটা তুমি করো না। তুমি যদি আজকে এটা না করো তাহলে তোমাকে আমি ফ্রিতে এনরোল খাওয়াবো। খাওয়ার কথা শুনে স্যাংও আর আত্মহত্যা করে না,
ওই যে বলে না, ক্ষুধার রাজ্যে চাঁদও ঝলসানো রুটির মতো, ঠিক তাই। তো ফুড মালিক তাকে বলে, আচ্ছা তোমার জীবনে কি এমন সমস্যা যাচ্ছে যেটার কারণে তুমি নিজেকে শেষ করতে চাচ্ছ? তখন স্যাং তাকে বলে, আমি প্রতিদিন নিজের মৃত্যুর দুঃস্বপ্ন দেখতে পাই, যেটা আমাকে রীতিমতো শেষ করে দিচ্ছে। তাই সেই ফুড মালিক তাকে বলে, আচ্ছা এবার থেকে যখন তুমি সেই দুঃস্বপ্ন দেখবে তখন তুমি বলে উঠবে আমি স্বপ্ন দেখছি, তাহলেই দেখবে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, স্যাংয়ের কাছে একেবারেই শেষ সম্বল হলো তার সেই বাটন ফোন। তো সে এবার সেই মোবাইলটি বিক্রি করে দেয়, আর বিক্রি করা 200 টাকা দিয়ে স্যাং একটি খাবার কিনে খায়। আর খাবার খাওয়ার সময় সে তার সামনে হুয়াকে দেখতে পায়, আর তাকে দেখতে পেয়ে তো সে পুরা দমে অবাক। কিন্তু এরপরেই বুঝতে পারে না, এটা হুয়া না, এটা হলো সেই ডেমন। তো ডেমনটি যখন আবারও তাকে আক্রমণ করতে যায় তখন সে বলে, আমি তো স্বপ্ন দেখছি। তখন স্বপ্ন ভেঙে স্যাং দেখতে পায় তার হাতে একটি প্রাচীন যুগের তলোয়ার চলে এসেছে, যেই তলোয়ারটি দিয়ে কিনা সেই ডেমন স্বপ্নের মধ্যে তাকে হত্যা করতে চেয়েছিল। কিভাবে সেটা তার হাতে এসে পৌঁছালো, স্যাং সেটার আগামাথা কিছুই বুঝতে পারে না। তো যাই হোক, সেই তলোয়ারটি সে একটি স্টোরে গিয়ে 20,000 ইয়েনে বিক্রি করে দেয়। আর এত টাকা পেয়ে সে প্রথমে তার জামা কাপড় কেনা শুরু করে, এরপর হেয়ার স্টাইল চেঞ্জ করে এবং একটি হোটেল বুক করে ফেলে। এগুলো করে, আর এত আরামের জায়গা পেয়ে সে সেখানে ঘুমিয়ে পড়ে। আর ঘুমের মধ্যে সে আবারও স্বপ্নের মধ্যে চলে যায়। এবার স্যাং দেখতে পায় যে ডেমনটি তাকে মারার জন্য একটি মস্ত বড় সোনার ইউনিক কোরাল নিয়ে হাজির হয়েছে। আর সেই কোরালটি দিয়ে যখনই স্যাংয়ের বুকে কোপ বসিয়ে দিতে যাবে, ঠিক তখনই স্যাং বলে ওঠে, আমি তো স্বপ্ন দেখছি। আর সাথে সাথে তার স্বপ্ন ভেঙে গিয়ে তার হাতে চলে আসে সেই সোনার মস্ত বড় কোরালটি। এইটা দেখে সে তো মহা খুশি। সে ভাবে, বাহ, স্বপ্ন থেকে তো আমি সব কিছু নিয়ে আসতে পারছি, তাহলে সমস্যা কোথায়? এরপর অ্যান্টিক শপে গিয়ে সেটিও সে কড়া দামে বিক্রি করে দেয়। আর সেই শপে একজন মাস্তান ছিল যার নাম সাই। তো সে আবার তার সাথে মাঝে মাঝে কথা বলার জন্য চেষ্টা করে, কিন্তু কোনোবারই স্যাং তাকে পাত্তা দেয় না। এরপর এত টাকার মালিক হয়ে স্যাং যেন রাস্তাঘাটে পাগলা গরুর মতো করতে থাকে, শপিং, পার্টি আর অনেক মেয়ের সাথে ফুর্তি করতে থাকে এবং তার টাকাগুলো উড়াতে থাকে। এরপর বাসায় এসে সে আবারও ঘুমানোর প্রস্তুতি নেয়। আর এবার তার সাথে করে সে একটি মিউজিয়ামের বই নিয়ে এসেছে, কারণ সে বুঝে গিয়েছে যে ঘুমের মধ্যে সে সবকিছু বাস্তবে নিয়ে আসতে পারে। দেখো ব্যাপার, যে কিনা এতদিন ঘুমের জন্য চিন্তিত ছিল, সে কিনা সব কাজ ফেলে দিয়ে এখন শুধু ঘুমেরই পাগল। আর মিউজিয়ামের বই পড়ে সে ঘুমিয়ে পড়লে যদি কোনোভাবে স্বপ্নের মধ্যে সেই মিউজিয়াম আবিষ্কার করতে পারে, তাহলে তো সে লালে লাল হয়ে যাবে। কথা মতো মিউজিয়ামের বই পড়ে এসে ঘুমিয়ে পড়ে, আর সত্যি সত্যি সে স্বপ্নের মধ্যে মিউজিয়ামের ভেতরে চলে যায়। তবে গত দুবার সেই ডেমনটি তাকে মেরে ফেলার আগেই সে বলেছিল, আমি তো স্বপ্ন দেখছি। কিন্তু এবার এটা বলার আগেই ডেমনটি তাকে শ্যুট করে মেরে দেয়। তাই সে এবার কিছুই নিয়ে আসতে পারে না। তাই ঘুম ভাঙার পর সে আবারও ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে এবং আবারও স্বপ্নে সেই মিউজিয়ামে চলে যায়। আর এবার ডেমনটি তাকে মারার আগেই সে দুটি দামি এন্ট্রিক হাতে নিয়ে বলে ওঠে, আমি তো স্বপ্ন দেখছি। আর সাথে সাথে স্বপ্ন ভেঙে গিয়ে তার হাতে চলে আসে সেই দুটি দামি এন্ট্রিক। এরপর সেগুলো বিক্রি করে সে পেয়ে যায় $2 মিলিয়ন। ভাবা যায় স্বপ্ন দেখতে দেখতে কোন লেভেলে চলে গিয়েছে আমাদের স্যাং বাবু। এরপর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় স্যাংয়ের দেখা হয় স্ক্রিপ্ট ডিরেক্টর কিয়াংজির সাথে। স্যাং তাকে দেখে তো আবার এক বিশাল দৌড় দেয়, কিন্তু দৌড়াতে দৌড়াতে তার মনে পড়ে যায়, ও আমি তো এখন মিলিয়নার, আমি কেন দৌড়াচ্ছি। তারপর স্যাং কিয়াংজিকে নিয়ে চলে যায় একটি হাইফাই 5 স্টার হোটেলে। এখানে এসে ডিরেক্টর তো সর্ষে ফুল দেখা শুরু করেছে, কারণ 2 দিন আগেই এই ব্যাটার কাছে 20 খাওয়ারও টাকা ছিল না। আর হঠাৎ করে এর মধ্যে কি হয়ে গেল যে সে কিনা এখন 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করছে। শুধু তাই নয়, স্যাং তার কাছ থেকে নেওয়া অ্যাডভান্স টাকাও দিয়ে দেয়। এরপর স্যাং চলে আসে তার ক্রাশ হুয়ার কফি শপে। এখানে এসে স্যাং এক কাপ কফি খায়, আর সে এখানে এসে জানতে পারে যে হুয়া তার এই শপটি বিক্রি করে দেবে টাকা পয়সার প্রয়োজনে। তখন আমাদের নায়ক সালমান খান তার কাছ থেকে জানতে চায় যে এই শপের মূল্য কত। তখন হুয়া বলে এই শপটির মূল্য $1.5 মিলিয়ন। এটা শুনে সে মুচকে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ হুয়াকে পটানোর জন্য এটাই তার কাছে মোক্ষম সুযোগ। এরপর দেখা যায় স্যাং কিয়াংজিকে নিয়ে একটি বারে ড্রিঙ্কস করতে যায়, আর ডোজের পরিমাণ বেশি হওয়ার কারণে কিয়াংজি স্যাংকে তার বাড়িতে রেখে আসে। কিন্তু কিয়াংজির মনে যে শক লেগেছে সেটা যেন কোনোভাবেই কাটাতে পারছে না। স্যাংয়ের এত পরিবর্তন দেখে তার মাথায় এটাই ঘুরপাক খাচ্ছে যে এই বেটা আসলে করেটা কি।
তাই চুপি চুপি কিয়াংজি স্যাংয়ের বাড়িতে থেকে যায় এটা দেখার জন্য যে স্যাংয়ের এমন কি হলো যেটার কারণে সে এখন ফকির থেকে মিলিয়নার। কিয়াংজি সেখানে এটা সেটা ঘাটাঘাটি করার সময় হঠাৎ করে স্যাং স্বপ্নের মধ্যে কিয়াংজিকে এক লাথি মেরে মেঝেতে ফেলে দেয়। আর স্যাং এবার স্বপ্ন থেকে এক ঝুড়ি স্বর্ণের চেন নিয়ে হাজির হয়। আর এটা দেখে তো কিয়াংজি একেবারেই বেহুশ। সে বুঝে যায় যে স্যাংয়ের নিশ্চয় ঘুমের মধ্যে থেকে কোনো জিনিসপত্র নিয়ে আসার একটি বিশেষ পাওয়ার আছে। এটা দেখে কিয়াংজি স্যাংকে বলে ওঠে, বস প্লিজ প্লিজ আপনি আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিন। স্যাং ভেবে দেখে এত টাকা পয়সার আমি হিসেব রাখতে পারছি না, তাই একটি অ্যাসিস্ট্যান্ট থাকা মন্দ নয়। এরপর স্যাং $1.5 মিলিয়ন নিয়ে হুয়ার কাছে হাজির হয় শপটি কিনে নেওয়ার জন্য। আর শপটি কিনে নেওয়ার পাশাপাশি স্যাং হুয়াকে গিফট হিসেবে এই শপটি চালানোর জন্য বলে। আর আজকে রাতের ডিনারে তাকে ইনভাইট করে। তখন হুয়াও রাজি হয়ে যায়। রাতে খাবার খাওয়ার সময় হুয়া স্যাংয়ের কাছে জানতে চায় যে কেন সে তার জন্য এত কিছু করছে, কিন্তু স্যাং সত্যিটা না বললেও হাবভাব দেখে তো হুয়া ঠিকই বুঝে যায়। হুয়া যখন তার কফি শপটি চালাতো তখন খুব বেশি কাস্টমার আসতো না, কিন্তু ইদানিং তার শপে এত কাস্টমার আসা শুরু করেছে যে সে সার্ভিস দিতেই হিমশিম খেয়ে যায়। তবে বিষয় হলো এইসব কাস্টমার ছিল স্যাংয়ের ভাড়া করা, মানে স্যাং হুয়াকে ইমপ্রেস করার জন্যই মূলত এইসব করছিল। এরপর স্যাং এক ব্যাগ টাকা চুপিসারে দিয়ে আসে সেই ফুড দোকানের মালিককে, কারণ বিপদের সময় মৃত্যুর হাত থেকে আর ফ্রিতে খাবার খাওয়ানোর জন্য স্যাং তাকে এটা গিফট করে। এদিকে স্যাং আর হুয়া তারা একে অপরের সাথে ভালো সময় পার করতে থাকে। একদিন হুয়া স্যাংকে তার প্রফেশনের কথা জিজ্ঞাসা করে। তখন স্যাং বলতে না চাইলেও হুয়া তাকে 3টি ক্লু দিতে বলে। তখন স্যাং বলে সেগুলো হলো স্বপ্ন, চাওয়া এবং পাওয়া। আর এই 3টি ক্লু শুনে হুয়া বুঝতে পারে যে স্যাং একজন স্ক্রিপ্ট রাইটার। এটা শুনে স্যাং অবাক হয়ে বলে, আরে তুমি এটা কিভাবে জানলে? আর সাথে সাথে সে এটাও বুঝে যায় যে হুয়া খুবই বুদ্ধিমতী একজন মেয়ে। এদিকে কিন্তু স্যাং স্বপ্নের মধ্যে এটা সেটা আনতেই আছে। এগুলো স্বপ্নের মধ্যে থেকে আনতে আনতে স্যাং এতটাই সাহসী হয়ে উঠেছে যে সে এখন ডেমনটিকে দেখে পালায় না, বরং তাকেই মেরে মেরে ওর অবস্থা খারাপ করে ফেলে। আর একবার সে স্বপ্ন থেকে একটি দামি গাড়ি নিয়ে চলে আসে। আর এই গাড়িটি স্যাং তার ক্রাশ হুয়াকে গিফট করে দেয়। এটাতে হুয়াও খুব ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা একটি সিনেমা হলে সিনেমা দেখতে আসে। এখানে এসে হুয়া স্যাংকে বলে, আচ্ছা স্যাং, তোমার লেখা একটি মুভি আমি কবে দেখতে পাবো বলো তো? এটা শুনে স্যাংয়ের মনে পড়ে যায় তার মেইন প্রফেশনের কথাটা। স্যাং এগুলো করতে করতে সে নিজেই ভুলে গেছে তার প্রিয় কাজটির কথা। ভুলবে না? মানুষ যদি স্বপ্ন থেকে এভাবে জিনিসপত্র আনতে পারতো তাহলে হয়তোবা তুমিও ভুলে যেতে তোমার মেইন প্রফেশনের কথাটা। তো হুয়ার কথা শুনে সে শুরু করে দেয় নতুন একটি মুভির স্ক্রিপ্ট লেখার কাজ। আর স্ক্রিপ্ট লেখা শেষে সেটি স্ক্রিপ্ট ডিরেক্টর অর্থাৎ বর্তমান স্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট কিয়াংজিকে দেয় মুভিটির কাজ শুরু করার জন্য। কিয়াংজি এই স্ক্রিপ্ট পড়ে সে নিজেই কান্না শুরু করে দিয়েছে। তাহলে বোঝো কি স্ক্রিপ্ট লিখেছে আমাদের স্যাং বাবু। এরপর স্যাং স্বপ্নের মধ্যে এমন একটি জায়গায় চলে আসে যার আশেপাশে সোনা দানা, মণিমুক্তা আরও কত কিছু, কিন্তু এগুলো রেখে তার চোখ যায় একটি মূর্তির ওপর, যেই মূর্তিটি কিনা দেখতে কিছুটা সেই ডেমনের মতো। তো স্যাং সেই মূর্তির পেটে একটি বেল্ট দেখতে পায়। আর লোভে পড়ে যখনই সেটা স্পর্শ করে তখন দেখা যায় স্যাংয়ের আঙ্গুলগুলো ধোঁয়ার সাথে মিশে যাচ্ছে। কিন্তু স্যাং জোর করে সেই বেল্টটি মূর্তি থেকে খুলে নেয়। আর খুলে নেওয়ার সময় সেই মূর্তিটি তার হাতের আঙ্গুল দিয়ে স্যাংয়ের বুকের উপর 2টি দাগ কেটে দেয়। কিন্তু এই বিষয়টি ভালোভাবে গুরুত্ব না দিয়ে স্যাং বেল্টটি নিয়ে স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসে। এরপর দেখা যায় স্যাং যে স্ক্রিপ্টটি লিখেছে সেটা ডিরেক্টরকে খুবই ভালো লেগেছে, তাই স্যাংয়ের লেখা মুভিটির কাজ শুরু হয়ে যায়। আর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এই মুভির প্রিমিয়ার শো দেখানো হয়, যেখানে হুয়া উপস্থিত ছিল। আর স্যাংয়ের লেখা মুভিটির কাজ শুরু হয়ে গেছে শুনে হুয়াও খুব খুশি হয়। আর এখানে স্যাংয়ের স্ক্রিপ্ট লেখার একটি সাকসেস স্টোরি দেখানো হয়, কারণ সে আসলে খুবই ভালো গল্প লিখতে পারে। এদিকে স্যাং যখন বসেছিল তখন হুট করে তার বুকে একটি ছুরি লাগে। আর শার্ট খুলে দেখতে পায় সেখানে 2টো চিহ্ন, যেই 2টো চিহ্ন মূর্তিটি তাকে তার আঙ্গুল দিয়ে এঁকে দিয়েছিল। এগুলো দেখে স্যাং কিছুটা ভয় পেয়ে যায়। আর আবার ঘুমিয়ে পড়লে সে এবার স্বপ্নে একটি উঁচু বিল্ডিং দেখতে পায়। আর বিল্ডিংয়ের একদম উপরে গিয়ে স্যাং সেই ডেমনটিকে দেখতে পায়। স্যাং কিন্তু এতদিন সেই ডেমনের চেহারা দেখতে পায়নি, তবে আজকে ডেমনের চেহারা দেখে সে নিজেই হতভম্ব হয়ে যায়, কারণ সেই ডেমনটি আর কেউ নয়, সে নিজেই।
দেখা যায় স্যাংয়ের সেই নকল ডেমনটি নিজে থেকেই হাওয়ার সাথে মিশে যাচ্ছে, আর এইরকম দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায় আর সে পাগলের মতো করতে থাকে, কারণ তার সাথে হঠাৎ কি হয়ে যাচ্ছে তা নিয়ে সে খুবই চিন্তিত। এবার স্যাং দেখতে পায় তার কপালে সেই ক্ষত চিহ্ন, যেটা প্রথমে ডেমনটি তার কোড়াল দিয়ে দিয়েছিল, কিন্তু এতদিন পর কেন সেই চিহ্নগুলো প্রকাশ পাচ্ছে তা স্যাং কিছুতেই বুঝতে পারছে না। আর আস্তে আস্তে তার শরীরে বিভিন্ন ধরনের চিহ্ন দেখা যাচ্ছে, যেগুলো দেখে সে অনেকটাই ভয় পায়, কারণ সে বুঝে গিয়েছে যে তার মৃত্যু তার কপি সেই ডেমনের মতো হতে চলেছে। তাই স্যাং এবার সেই বৃদ্ধ লোকটির সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, যে কিনা তাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। তাই সে যখন সেই বৃদ্ধ লোকটির ফুড স্টলের সামনে যাচ্ছিল, তখন একদল কিডন্যাপার তাকে কিডন্যাপ করে গাড়িতে তোলে আর তাকে তারা তাদের আস্তানায় নিয়ে আসে। এখানে এসে আমরা বুঝতে পারি স্যাংকে যে কিডন্যাপ করেছে সে হলো সেই অ্যান্টিক শপের মধ্যে থাকা সেই মাস্তান, যার নাম সাই। তো সাই স্যাংকে বলে, ভাই তুই এমন কি করিস যেটার কারণে তোর এত পরিবর্তন? স্যাং তাকে কোনো কথার উত্তর না দিয়ে তাকে বলে, তুমি কি চাও? তখন সাই বলে, আমি $5,000 চাই। কিন্তু স্যাং তাকে $10,000 দেবে বলে তাকে শান্ত করে। $10,000 সে রাজি হলেও যখন স্যাংয়ের মোবাইল চেক করে তখন সে জানতে পায় আসলে স্যাং কয়েক হাজার কোটি টাকার মালিক। তাই সাইয়ের মাত্র $10,000 আর মন ভরে না, সে এখন স্যাংয়ের পুরো সম্পত্তির মালিক হতে চায়। কিন্তু জীবনের বিনিময়ে স্যাং সাইকে সব দিতে রাজি হয়, কারণ সে বুঝে গিয়েছে যে সে আর বেশি দিন বাঁচবে না। এরপর তারা সবাই মিলে স্যাংয়ের বাড়িতে আসে, যেখানে স্যাং সব দামি দামি এন্ট্রিকগুলো সিকিউর করে লুকিয়ে রেখেছিল। এগুলো পেয়ে সাই তো হুঁশ হারিয়ে ফেলেছে, সে তো আর বাপ জন্মে এগুলো দেখেনি, তাই না? এদিকে স্যাংয়ের বাড়িতে স্যাংয়ের সাথে দেখা করতে এসেছে তার গার্লফ্রেন্ড হুয়া। তখন স্যাংয়ের ম্যানেজার স্যাংকে জানায় যে স্যার, আপনার সাথে হুয়া ম্যাডাম দেখা করতে এসেছে। তখন সে জানিয়ে দেয় যে হুয়া যেন এখান থেকে চলে যায়, কিন্তু হুয়া ভেবে বসে যে তার সাথে হয়তো স্যাং আর কথা বলতে চায় না। এটা ভেবে সে যখনই চলে যাচ্ছিল তখন সাইয়ের লোকেরা হুয়াকে ধরে নিয়ে আসে। হুয়াকে আনার পর তারা হুয়াকে নিয়ে কিছু বাজে বাজে কথা বলতে থাকে, আর হুয়া তখন একজনকে লাথি মেরে ফেলে দেয়। তখন সাইয়ের সেই লোকও হুয়াকে মারতে থাকে। এটা দেখে স্যাং তো পুরাই পাগলের মতো করতে থাকে, কারণ হাজার হলেও সে তার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলেছে। তাই সে তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও কিছুতেই সেটা সম্ভব হয় না। আর একজন তো স্যাংয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তখন পেছন থেকে কিয়াংজি এসে একজনের মাথায় ফুলদানি দিয়ে আঘাত করে, আর তিনজন মিলে সবাইকে পিটাতে শুরু করে, কিন্তু তারা তাদের সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে তারা তিনজন সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সাইয়ের লোকেরা কিছুতেই তাদের পিছু ছাড়ে না। শেষ পর্যায়ে কিয়াংজি পেছন থেকে দুজন লোককে আটকে ধরে রাখলে স্যাং এবং হুয়া পালাতে পারে, কিন্তু বেশি দূর যেতে পারে না। সাই আবারও তাদের দুজনকে ধরে ফেলে আর সাইকে মেরে একদম আধমরা করে দেয়। এদিকে আবার স্যাং আহত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লে সে স্বপ্নে আবার একটি কাচের দেয়াল দেখতে পায়, আর দেখা যায় কাচের দেয়ালের ওপাশে হুয়াকে দেখা যাচ্ছে। তারা হুয়াকে নৃশংসভাবে হত্যা করছিল। স্যাং অনেক চেষ্টার পরেও সেই কাচের দেয়াল ভেদ করে হুয়ার কাছে পৌঁছাতে পারে না। তখন স্যাং বলে ওঠে, আমি স্বপ্ন দেখছি। কিন্তু বিষয় হলো এবার কিন্তু স্যাংয়ের সেই মন্ত্রটি কাজ করে না, আর দেখা যায় স্যাং নিজেই আস্তে আস্তে সেই ডেমনে পরিণত হয়ে যাচ্ছে, যেই ডেমনটিকে কিনা স্যাং প্রতি রাতে তার স্বপ্নে দেখতে পেত। আর ডেমনটি এবার নিজেই সেই দেয়াল ভেঙে বাইরে চলে আসে, আর সবার প্রথমে সাইয়ের ওপর সেই তলোয়ার, অর্থাৎ যেটা কিনা স্যাং প্রথমে স্বপ্নের মধ্যে পেয়েছিল, সেটা দিয়ে ডেমনটি তাকে একদম দেয়ালে ঝুলিয়ে দেয়। কিন্তু মারা যাওয়ার আগে সাই আবার তার বন্দুক দিয়ে হুয়ার দিকে কয়েকটা গুলি করলে হুয়া সেখানে মারা যায়। এদিকে ডেমনটি একজন একজন করে সবাইকে মেরে ফেলে। শেষে গিয়ে ডেমনটি স্যাংকেও মেরে ফেলে, আর আমরা দেখতে পাই স্যাং যেসব জিনিসগুলো স্বপ্ন থেকে এনেছিল সেগুলো ধোঁয়ার সাথে মিশে যেতে থাকে। আর অবাক করা বিষয় হলো এরপর আমরা স্যাংকে সেই শপে দেখতে পাই যেখানে স্যাং এনরোল খাচ্ছিল, অর্থাৎ স্যাং এতক্ষণ একটি লম্বা স্বপ্ন দেখছিল। আর স্যাং এবার সত্যি সত্যি তার ক্রাশ হুয়াকে দেখতে পাই, আর আমরা দেখতে পাই স্যাং আর হুয়া যখন কথা বলছিল তখন সেই ডেমনটিও দূর থেকে তাদেরকে লক্ষ্য করছিল, মানে হলো ডেমনটি বাস্তবেও স্যাংকে লক্ষ্য করছে। এরপর হুয়া তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, কারণ সে প্রচুর ক্ষুধার্ত ছিল। এরপর হুয়া স্যাংকে বলে, আমি তোমার লেখা একটি ম্যাগাজিনে পড়েছি, এবং হুয়া তাকে তার কফি শপে একটি কাজ দেয়।
স্যাংও কফি শপে কাজ করতে করতে নিজের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। আর স্যাং সেই সব থেকে যা টাকা পায় তা দিয়ে তার দিব্যি কেটে যায়। এমনকি কিয়াংজি স্যাংয়ের কাছ থেকে যে টাকা পেত সে টাকাও স্যাং কিয়াংজিকে ফিরিয়ে দেয়। কিন্তু অবাক করে কিয়াংজি স্যাংকে বান্ডিল বান্ডিল টাকা ধরিয়ে দেয়। সে জানায় এগুলো হলো তোমার আগের স্ক্রিপ্ট লেখার টাকা, তোমার লেখা গল্প ডিরেক্টরের খুবই ভালো লেগেছে, তাই এগুলো হলো তোমার বোনাস। এরপর কিয়াংজি তাকে জানায় যে তুমি এখন থেকে ভালো ভালো স্ক্রিপ্ট লিখবে। এটা শুনে সেও আবার স্ক্রিপ্ট লিখতে মনোযোগী হয়ে ওঠে। এরপর একদিন সে সেই বৃদ্ধ লোকটির সাথে দেখা করে যিনি সেদিন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। কিন্তু অবাক করে সেই বৃদ্ধ লোকটিও স্যাংয়ের টাকা ভর্তি থলেটি ফিরিয়ে দেয়, যেটি স্যাং স্বপ্নের মধ্যে লোকটিকে দিয়েছিল। লোকটি তাকে তার শরীরের একটি আঘাতের চিহ্ন দেখায়। লোকটি বলে, আমি একবার তোমার মতো স্বপ্ন দেখেছিলাম, কিন্তু পরে বুঝতে পারি যে সেই জীবনে সত্যি ভালো থাকা যায় না, তাই তো আমি অল্পতেই সুখী। কিন্তু সেটা যদি স্বপ্নই হয় তাহলে বৃদ্ধ লোকটি তাকে দেওয়া সেই থলেটি পেল কোথায়? স্যাং এটার আগামাথা কিছুই বুঝতে পারে না। সে এখন স্বপ্নের মধ্যে আছে কিনা বাস্তবে তাও সে বুঝতে পারে না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলেও তোমাদের মধ্যে তো বিভিন্ন প্রশ্ন থেকে গিয়েছে, সেটা আমি জানি। তবে মুভিটির পরিচালক এই মুভিটির এন্ডিং নিয়ে কিছুই বলে যায়নি। তবে আমার যতটুকু মনে হয় স্যাং যখন খুবই ডিপ্রেশনে ছিল তখন সেই ডেমনটি তাকে স্বপ্নের মধ্যে কিছুটা স্বস্তি দিয়েছে। কিন্তু বেশি কিছু নিয়ে যে ভালো থাকা যায় না সেটাও ডেমনটি বুঝিয়েছে। আসলে সেই ডেমনটি স্যাংয়ের ভালোর জন্যই এসব করছিল। আর এখন তো স্যাংও বুঝে গিয়েছে যে আসলেই অল্প সুখে জীবন ভালোভাবে কাটানো যায়, আর আত্মহত্যা কোনো কাজের মেন সমাধান নয়। তবে সেই বৃদ্ধ লোকটির থলে ফিরিয়ে দেওয়াটার বিষয়টি যদিও বা সবারই প্রশ্ন জাগছে, কিন্তু মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর মুভিটি নিয়ে অনেক প্রশ্ন উদ্দীপনা রেখে ডিরেক্টর সাহেব এখানেই এন্ডিংটা নিয়েছেন। তো কেমন লাগলো আজকের মুভিটি তা অবশ্যই কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।